এই রনি, যা বৃষ্টি নেমেছে না, এই আবহাওয়ায় যদি গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হতো, আহা হা হা। দিদি, তুমি শুধু খাওয়ার কথাই ভাবো, তবে আইডিয়াটা মন্দ নয়। এই মেঘলা দিনে ইলিশের গন্ধ না ছাড়লে কি আর বর্ষা জমে? শুধু কি ইলিশ মাছ ভাজা, সাথে যদি একটু বেগুন ভাজা আর খাঁটি সর্ষের তেল হতো, আমি তো আজ পুরো এক থালা সাবার করে দেব। দেখলি তো রনি, তুলিও আমার দলে। তুই তো শুধু বইয়ের পোকা, বৃষ্টির আসল মজাই বুঝিস না। ধুর, আমিও তোমাদের দলেই আছি। আচ্ছা, ভাবি কি রান্নাঘরে গেছে? ওনাকে একবার গিয়ে বললে হতো না? ভাবি তো সকাল থেকেই রান্নার তোড়জোড় করছে। মাটির নিচের এই ঠান্ডা ঘরে ইলিশ রান্নার যা সুবাস আসবে না, তাতেই অর্ধেক পেট ভরে যাবে। ঠিক বলেছিস রে, চল আমরা সবাই মিলে রান্নাঘরে গিয়ে ভাবির ওপর একটু চাপ সৃষ্টি করি, যাতে আজ স্পেশাল কিছু হয়। একদম ঠিক, চলো চলো, আজ বৃষ্টির দিনে ইলিশ উৎসব করা যাক। সবাই মিলে আজ জমিয়ে খাবো। মেজো বউ, আজ বৃষ্টির দিনে ইলিশের একটা স্পেশাল পদ করলে কেমন হয়? দারুণ হবে বর্দি। অনন্যা আর তুলিকা তো নাচতে শুরু করবে। আমি এখনই ফ্রিজ থেকে মাছটা বের করছি। হ্যাঁ, মাছটা বের করে একটু নুন হলুদ মাখিয়ে রাখো। আজ ভাবছি একদম খাঁটি সর্ষে বাটা দিয়ে ইলিশের ঝাল করব। আজকে ছুটির দিন, সবাই জমিয়ে খাবে। ও বর্দি, তোমার হাতের সর্ষে ইলিশের কোনো জবাব নেই। বর্দা আর তোমার মেজো দেওয়ার তো আঙুল চেটে পুটে খাবে। ওদের তো বৃষ্টির বাহানা পেলেই হলো। রনিটাও সকাল থেকে খিচুড়ি খিচুড়ি করে লাফাচ্ছিল, গন্ধ পেলেই ছুটে আসবে। এই নাও বর্দি, একদম তাজা পদ্মার ইলিশ। চাকাগুলো বেশ চওড়া চওড়া আছে, ভাজলে যা দারুণ লাগবে না? দারুণ, কয়েকটা পিস কড়া করে ভাজবো খিচুড়ির সাথে, আর বাকিটা কাঁচা লঙ্কা চিড়ে মাটির হাঁড়িতে দমে বসাবো। আমি মশলাটা তাহলে বেটে দিই বর্দি। আজ মাটির নিচে রান্নাঘরের ইলিশের গন্ধে পুরো বাড়ি মাতোয়ারা হবে। বেশ বেলা হলো রে, তাড়াতাড়ি হাত চালাতে হবে। তোর বর্দার শায়ক তো বাজারে গেছে, এসে যদি দেখে রান্না হয়নি তাহলে মাথা গরম করে ফেলবে। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আরে শায়ক, বাদল তো যায়নি, বরং আরো বাড়ছে। তোমার গানের চোটে মেঘ আরো ডাকবে যে। আরে বর্দা, বৃষ্টির দিনে একটু গান বাজনা না করলে জমে? এই আবহাওয়ায় ঠান্ডা রেডিওটা যদি ঠিক করে ফেলা যায়, তবে আকাশবাণীর পুরোটা গান শুনতে শুনতে দুপুরের খাওয়াটা জমে যাবে। হ্যাঁ, আরে রেডিও পরে ঠিক করো, আগে বাজারের হিসেবটা মেলাও। যে হারে বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে, পকেটে তো পুরো ফাঁকা। তবে গিন্নি আজকে যেভাবে রান্নার তদারকি করছিল, মনে হচ্ছে পয়সা উসুল হয়ে যাবে। ভাবির হাতে রান্নার কথা আর বলো না বর্দা। মাটির নিচে এই ঘরে বসেও আমি ওপর থেকে ইলিশের গন্ধ পাচ্ছি। সর্ষে আর কাঁচা লঙ্কার ঝাঁঝালো সুবাসে আমার পেটের ভেতর ইতিমধ্যে খিদে চনমন করে উঠেছে। হ্যাঁ, তা যা বলেছ, সুচরিতা রান্নায় বসলে পুরো পাড়া ম ম করে। ঠিক বলেছ বর্দা। এই ঝুম বৃষ্টির দিনে মাটির নিচে এই ঠান্ডা ঘরে সব পরিবারে একসাথে বসে ইলিশ মাছের তেল দিয়ে ভাত মাখার যা আনন্দ, তা কোটি টাকা খরচ করলেও পাওয়া যাবে না। হ্যাঁ, একদম খাঁটি কথা। যাও, এবার হাত মুখ ধুয়ে নাও, কান পাতো। নিজের রান্নাঘর থেকে থালা বাসনের আওয়াজ আর কথা শোনা যাচ্ছে। সুচরিতা নিশ্চয়ই সবাইকে ডাকতে পাঠাবে। এবার আমাদের খাবার টেবিলে বসার পালা, তাই না? আমার লক্ষ্মী ভাবি, আমি জানি তুমি আজ ইলিশ মাছ রাঁধছো, তোমাকে একা কষ্ট করতে হবে না। তুমি আর মেজো বৌদি তো রোজ রান্না করো। হয়েছে, আর তেল দিতে হবে না ননদিনী। যাও মশলা বেটে দাও দিকি। ওরে বাবা, এই ভর দুপুরে মশলা বাটতে পারবো না ভাবি। বরং আমি তোমার পাশে দাঁড়িয়ে চামচ দিয়ে ইলিশের ঝোলের নুন ঝালটা বরফ করে দিতে পারি, ওতেই আমার আনন্দ। তা তো করবেই, শুধু খাওয়ার বেলায় তোমরা দুই বোন আগে আছো। মেজদা রনি তো কাল রাত থেকেই বলছিল, মাটির হাঁড়িতে কম আঁচে ঢাকা দিয়ে ইলিশের যে ভাপানো পত্রা তুমি করো, আজ নাকি সেটাই খেতে হবে। দেখছো না কেমন সুন্দর ধোঁয়া উঠছে? তোদের ভাইদের আবার আবদার শেষ হয়। তবে মাটির পাত্রে রান্না করলে ইলিশের আসল স্বাদ আর গন্ধ দুই বজায় থাকে, পুষ্টিগুণও নষ্ট হয় না। তোরা শুধু একটু খেয়াল রাখিস যেন নিচে না ধরে যায়। কোনো চিন্তা করো না ভাবি, আমি নজর রাখছি। মাটির নিচের এই রান্নাঘরে ইলিশের তেল আর কালো জিরের যা গন্ধ বেরিয়েছে, তাতে মনে হচ্ছে এখনই থালা নিয়ে বসে পড়ি।
ভাবি, আমি আজ মাটির থালা বাসনগুলো সুন্দর করে সাজাবো। কলা পাতা কেটে এনেছি। গরম ভাতের সাথে যখন তোমার এই মাটির হাঁড়ির ইলিশ পরিবেশন করব না, তখন সবাই আঙুল চেটে খাবে। তোরা দুই বোন মিলে সব ব্যবস্থা কর তাহলে। মিনতি, তুই খাবার জল তুলে নিয়ে আয়, এদিকটা আমরা দেখছি। ভাবি, আমি খুবই দুঃখিত, সব সর্ষে মাটিতে পড়ে গেল। ঘরে আর একটুও বাড়তি সর্ষে নেই। এখন আমাদের দুপুরের প্রিয় ইলিশ রান্না হবে কি করে? ওমা, এ কি করলি অনন্যা? পুরো বাটির সর্ষেটা এভাবে মেঝেতে ফেলে দিলি? মেঝেতে পড়ে তো সব ধুলোবালির সঙ্গে মিশে নষ্ট হয়ে গেল রে। আমি সত্যি ইচ্ছে করে করিনি ভাবি। শিলনোড়ার দিকে বাটিটা সরাতে গিয়ে হাত লেগে উল্টে গেল। বাড়ির সবাই সর্ষে ইলিশ খাওয়ার জন্য চাতক পাখির মতো বসে আছে। আমার এই ভুলের জন্য সব ভেস্তে গেল। শান্ত হ, কেঁদে আর এখন কি হবে বল? যা হওয়ার তা তো হয়ে গেছে। কিন্তু দুশ্চিন্তার বিষয় হলো এই দুর্যোগের দিনে এখন নতুন করে বাজারে গিয়ে সর্ষে কিনে আনার মতো পরিস্থিতিও নেই। মাটির নিচে এই ঘরে উনুন জ্বলছে, মাছগুলো সব নুন হলুদ মেখে তৈরি, আর আমি শেষ মুহূর্তে এসে আমার একটা অপয়া কাণ্ড ঘটিয়ে বসলাম। তুই নিজেকে এভাবে দোষ দিস না তো, মন খারাপ করিস না। রান্নাঘরের কোনো বিপত্তি ঘটলে বুদ্ধি কাটিয়ে সামাল দিতে হয়। তুই বরং মেঝেটা ঝটপট করে পরিষ্কার কর, আমি অন্য কোনো ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করব ভাবি? রনি আর ছোট বোনটা তো সর্ষের ঝাঁঝালো ঝোলের আশায় বসে আছে। সর্ষে ছাড়া ইলিশ মাছের সেই চেনার স্বাদ আর গন্ধ কি আদৌ ফিরিয়ে আনা সম্ভব? বাঙালির রান্নাঘরে ইলিশ রাঁধার উপায়ের কি কোনো অভাব আছে রে পাগলি? সর্ষে নেই তো কি হয়েছে? রান্নার আসল জাদু তো রাঁধুনির হাতে থাকে। আরে কাঁদিস কেন পাগলি? মানুষ মাত্রই তো ভুল হয়। খাবার নষ্ট হয়েছে ঠিকই, কিন্তু তুই তো ইচ্ছে করে করিসনি। মন খারাপ করে থাকলে কি আর সমস্যার সমাধান হবে? এ কি, মেজের এই অবস্থা কেন? অনন্যা কাঁদছে কেন? বর্দি, কোনো অঘটন ঘটেছে নাকি? ইলিশ মাছের মশলা তৈরি করতে গিয়ে তোমরা দুই জানানত মিলে আবার কি যুদ্ধ বাঁধালে? আর বলো না মেজো বউ, অনন্যা মশলা বাটতে গিয়ে সর্ষের বাটিটা হাত থেকে ফেলে দিয়েছে। ঘরে আর এক দানাও সর্ষে অবশিষ্ট নেই, তাই ও ভয় আর দুঃখে কাঁদছে। এই সামান্য কারণে চোখের জল ফেলছিস? একদম ঠিক বলেছিস বর্দি। আর সর্ষে নেই তো কি হয়েছে? আমাদের ভাড়ার ঘরে পোস্ত আর কাজু বাদাম আছে না? আজ আমরা সবাই মিলে রাজকীয় পোস্ত ইলিশ খাবো। পোস্ত আর কাজু বাদাম দিয়ে ইলিশ মাছ রান্না করা যায় নাকি মেজদি? আমি তো জীবনেও এই পদের কথা শুনিনি। সর্ষের এই চেনা ঝাঁঝ আর স্বাদ কি ওই সাদাটে ঝোলে পাওয়া যাবে? কেন যাবে না অনন্যা? পোস্ত আর কাজু বাদাম একসাথে বেটে তাতে সামান্য কাঁচা লঙ্কার টক দই মিলিয়ে ইলিশ রাঁধলে তার যেন স্বর্গীয় স্বাদ হয়। এর সুগন্ধ আর ঘন গ্রেভি পুরো রাজকীয় আমেজ এনে দেবে। এই দেখো, আমি সব নিয়ে এসেছি। সর্ষে ইলিশের চেয়ে পোস্ত ইলিশের স্বাদ কোনো অংশে কম হবে না, দেখিস। তোমরা দুজনে মিলে আমার মনটা একদম হালকা করে দিলে। আমি এখনই বেটে দিচ্ছি এগুলো। সায়কদা, তুমি আবার চাল চুরি করছো। ছক্কা না পড়তেই তুমি ঘুটি ছয়ের ঘরে বসিয়ে দিলে। এইসব চালাকি আমার সাথে চলবে না কিন্তু। একে চালচুরি বলে না ছোট, একে বলে কৌশল। লুডো খেলা একটু আধটু এদিক ওদিক না করলে কি জেতা যায়? বর্দা, তুমি ওখানে একা দাঁড়িয়ে কি দেখছো? এসো না, আমাদের সাথে একটু হাত মেলাও। ধুর বর্দা, তুমি শুধু শুধু চিন্তা করছো। বাবা যখন এই মাটির নিচের ঘর আর সুড়ঙ্গ তৈরি করেছিলেন, তখন জল নিষ্কাশনের দারুণ ব্যবস্থা করে গিয়েছিলেন। ওপরের জল ঢালু জমি বেয়ে সোজা পুকুরে চলে যাবে, এখানে এক ফোঁটাও আসবে না। তোরা খেল, আমার লুডো খেলবার মন নেই। আমি দেখছি মাটির সুড়ঙ্গের ওপরের অংশটা কেমন যেন জল জমছে। ঝুম বৃষ্টি যেভাবে একটানা বেরিয়ে চলেছে, তাতেই নিচের এই ঘরগুলোতে জল না ঢুকে পড়ে। রনি একদম ঠিক বলেছে বর্দা। তুমি বরং বৃষ্টির এই মনোরম রূপটা উপভোগ করো। মাটির নিচের এই ঠান্ডা ঘরে বসে বসে বৃষ্টির শব্দ শোনবার যে একটা আলাদা মাদকতা আছে, তা জানালার উপাসে তাকালেই বোঝা যায়। তা ঠিক বলেছিস, মাটির একটা সোঁদা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। তবে এতক্ষণে তো রান্নাঘর থেকে ইলিশ মাছ ভাজবার সুবাস চলে আসবার কথা ছিল। এখনো কেন কোনো গন্ধ পাচ্ছি না সেটাই ভাবছি। ঠিক বলেছো বর্দা, আমারও পেটটা খিদে চনমন করছে। সর্ষে ইলিশের সেই ঝাঁঝানো গন্ধটা এখনো কেন সুড়ঙ্গ বেয়ে আমাদের ঘরে এসে পৌঁছালো না কে জানে। ভাবি আর দিদিরা মিলে কি করছে? মেয়েদের রান্নাঘরে আড্ডার তো শেষ নেই। হয়তো মাছের ঝোলে নুন ঝালের হিসেব মেলাতেই ওদের বেলা পার হয়ে যাচ্ছে। চলো রনি, এই চালটা দিয়ে খেলা শেষ করি, তারপর আমরা সবাই মিলে একসাথে রান্নাঘরের দিকে হানা দেবো, নাহলে হবে না।
তোদের খেলাটা জলদি শেষ কর। দুপুরের এই মেঘলা অলস দিনে খিদেটা যেন দ্বিগুণ হয়ে যায়। দেখো ভাবি, সর্ষে না থাকলেও এই রান্নার ইলিশের কিন্তু আরো মিষ্টি গন্ধ বেরোচ্ছে। কাজু বাদাম আর পোস্তর এই রাজকীয় সুবাস মাটির সুরঙ্গ বেয়ে পুরো বাড়ি মাতোয়ারা করে দেবে। আমার মেজ বৌদি আর বড় ভাবি থাকলে কোনো চিন্তা নেই। সর্ষের বাটি উল্টে ফেলে যখন আমি কেঁদে আকুল হচ্ছিলাম, তখন এরাই তো আমার মুখে হাসি ফোটালো। এই নতুন পদের গন্ধেই তোমার অর্ধেক পেট ভরলো তুলি। রূপলি ইলিশের সাথে পোস্তর এই যুগলবন্দি দেখতেও দারুণ হয়েছে বর্দি। কাজুর সাদাটে ঘন ঝোলের ওপর হালকা তেলের আস্তরণ আর কাঁচা লঙ্কার সবুজ রং যেন মাটির পাত্রে এক চমৎকার রূপ নিয়েছে। রান্নার আসল রহস্য লুকিয়ে থাকে ভালোবাসার ধৈর্যের মধ্যে। তোরা সবাই মিলে যেভাবে হাত লাগিয়েছিস তাতে রান্নার স্বাদ এমনিতেই দ্বিগুণ হয়ে যাবে। তুলিকা, প্রদীপটা দেওয়ালের কুলুঙ্গিতে একটু সাবধানে রাখিস। একদম সাবধানে রেখেছি ভাবি। দেখো দেখো, মাটির প্রদীপের এই মৃদু আলোয় আমাদের এই ভূগর্ভস্থ রান্নাঘরটা কেমন মায়াবী লাগছে। একদম ঠিক বলেছিস তুলি। আজ দুপুরের এই খাওয়াটা আমরা সবাই মাটির মেঝেতে মাদুর পেতে একসাথে বসে খাবো। কলা পাতায় গরম ধোঁয়া ওঠা ভাত খাবো, আর পোস্ত ইলিশের ঝোল যখন পরিবেশন করা হবে তখন বড়দারা প্রশংসা করতে বাধ্য। প্রশংসা তো করতেই হবে, তবে সায়ক আর রনি বসে নিশ্চয়ই এতক্ষণে চাতক পাখির মতো ছটফট করছে। সর্ষের ঝাঁঝ না পেয়ে ওরা হয়তো ভাবছে আজ কপালে শুধু ডাল ভাতই জুটবে, কিন্তু এখানে যে রাজকীয় ভোজ তৈরি হচ্ছে তা তো ওরা ধারণাই করতে পারছে না। আর ওদের বেশিক্ষণ অপেক্ষা করিয়ে লাভ নেই, এবার ডাক দেওয়ার সময় হয়েছে। অনন্যা, তুই গিয়ে ছেলেদের ঘরে খবরটা দিয়ে আয়, আমাদের পোস্ত ইলিশের রাজকীয় আয়োজন একদম তৈরি। বাবা, আমি আর এক পাও হাঁটতে পারছি না, পেটের ভেতর কেমন যেন করছে। গত 2 দিন ধরে আমরা শুধু জল খেয়ে আছি। আজকে কপালে একটুও খাবার জুটবে না বাবা? আর একটু ধৈর্য ধর মা আমার, এই অচেনা গায়ে কোনো একটা দয়ালু মানুষের বাড়ি ঠিক পেয়ে যাব। ওপরওয়ালা আমাদের মুখের দিকে নিশ্চয়ই ফিরে তাকাবেন। তুই আর একটু কষ্ট করে পা চালা। বাবা, বাবা একটু দাঁড়াও, কেমন চমৎকার একটা সুগন্ধ বাতাসে ভেসে আছে। এই বৃষ্টির মধ্যে সামনেই মাটির সুরঙ্গের মতো ঘরটা থেকে মনে হচ্ছে তাজা ইলিশ মাছের গন্ধ বেরোচ্ছে। তাই তো রে মা, তুই ঠিকই ধরেছিস। এই মেঘলা দিনে পোস্ত আর ইলিশ মাছের এক অদ্ভুত সুবাস চারিদিকের বাতাসকে ভারী করে তুলেছে। গন্ধটা ওই মাটির নিচের সুন্দর বাড়িটা থেকেই আসছে রে। ওইখানে গেলে নিশ্চয়ই আমাদের একটু খেতে দেবে, তাই না বাবা? এত সুন্দর রান্নার গন্ধ যে ঘর থেকে আসে, সেই বাড়ির মানুষের মনটাও নিশ্চয়ই অনেক বড় হবে। চলো বাবা, আমরা ওইদিকে যাই। হ্যাঁ রে মা, চল ওই দিকেই যাই। এই ঝুম বৃষ্টির দিনে আর কোথাও যাওয়ার জায়গা নেই। ঘরের মালিকের কাছে গিয়ে হাত জোর করে বলবো অন্তত তোকে যেন 2টো ফুটিয়ে দেওয়া ভাত আর একটু মাছের ঝোল দেয়। চল মা, ওনারা নিশ্চয়ই আমাদের ফিরিয়ে দেবেন না। এই দুর্যোগের দিনে ক্ষুধার্তের মুখে অন্ন তুলে দেওয়ার চেয়ে বড় ধর্ম আর কিছু হতে পারে না। আমরা ওই সদর দরজায় গিয়েই দাঁড়াবো। সুচরিতা, সর্ষে ছাড়াই ইলিশের এই যে স্বাদ, যে এত স্বর্গীয় হতে পারে তা আমি কল্পনাও করিনি। কাজু আর পোস্তর এই ঘন গ্রেভিটা মুখে লেগে থাকার মতো হয়েছে। যাক বাবা, বর্দার মুখের প্রশংসা শুনে আমার বুকের ওপর থেকে যেন মস্ত বড় একটা পাথর নামলো। আমি তো ভেবেছিলাম আজ সর্ষের বাটি উল্টানোর জন্য আমার কপালে বকুনি জুটবে। আরে বকুনি কেন জুটবে? অনন্যার ভুলের জন্যই তো আজকে আমরা এমন একটা রাজকীয় পদে স্বাদ পেলাম। মিনতি আর বর্দি মিলে পুরো পরিস্থিতিটা একদম ছক্কা মেরে সামাল দিয়েছে, জাস্ট অসাধারণ। একদম খাঁটি কথা সায়কদা। তবে তুলিকা যে মাটির থালা আর কলা পাতা সাজিয়ে পরিবেশন করেছে তাতে খাবারের স্বাদ আরও 10 গুণ বেড়ে গেছে। আজ বৃষ্টির দিনে মাটির নিচে এই ঘরে আমাদের আসল ইলিশ উৎসব সফল হলো। ও বাবুরা, আমাদের একটু দয়া করবেন। আমরা বাপ বেটি গত 2 দিন ধরে কিছু খাইনি। ঘরের বাকি পরিবারও ঘরে না খেয়ে পড়ে আছে। এই বৃষ্টির দিনে আপনারা কি আমাদের একটু খাবার দেবেন বাবা? বাইরে থেকে তোমার রান্নার গন্ধ পেয়ে আমরা ছুটে এসেছি। আমার খুব খিদে পেয়েছে, একটু ভাত দেবে? ওমা, এই কি অবস্থা তোমাদের? এই ঝুম বৃষ্টিতে ভিজে কাঁপছো তোমরা। মিনতি, মেজ বউ, আর এক মুহূর্ত দেরি করিস না, তাড়াতাড়ি ঘরের সব খাবার এদের পাত্রে গুছিয়ে দে তো।
হ্যাঁ বর্দি, আমি এখনই সব খাবার নিয়ে আসছি। আমাদের পাত তৈরি আছে। হাড়ির বাকি খাবার আর এই মাছের ঝোল সবটাই ওনাদের পাত্রে ঢেলে দিচ্ছি। আজ ওনারা পেট ভরে খেয়ে বাঁচুক, আমরা অন্য কিছু ব্যবস্থা করব। মনটা বড্ড খারাপ হয়ে গেল ভাবি। কত শখ করে মাটির হাঁড়িতেই নতুন পদের ইলিশটা রাঁধলাম, কলা পাতা কাটলাম, অথচ এক লোকমা মুখে দেওয়ার আগেই সব অন্যকে দিয়ে দিতে হলো। সত্যি তুলি, আমরা তো ভাবলেই কষ্ট হচ্ছে। এমনিতেই আমার হাতে সর্ষেটা পড়ে গিয়ে অত বড় অঘটন ঘটলো। তারপর মেজদি আর বর্দি কত কষ্ট করে পোস্ত কাজু দিয়ে রান্নাটা সামাল দিল। শেষমেশ কপালে শুধু ডাল ভাত জুটলো। তোদের কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু একবার ভেবে দেখ, ওই অভুক্ত বাপ মেয়ের মুখে খাবার তুলে দিয়ে আমাদের কি পরিমাণ পুণ্য হলো। পুণ্য তো বুঝলাম ভাবি, কিন্তু খিদে আর জিভের স্বাদটাও তো একটা বড় জিনিস। দুদিন ধরে ইলিশ ইলিশ করে শেষমেশ গন্ধ শুকেই রাত কাটাতে হচ্ছে, ভাবলেই কান্না পাচ্ছে। মানুষ মাত্রই তো আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে, তাই না? ওরা গত দুদিন ধরে কিচ্ছু খায়নি। ক্ষুধার্ত মানুষকে অন্ন দেওয়ার চেয়ে আর বড় আনন্দ কিছুতেই নেই। তা অবশ্য ঠিক বলেছ ভাবি। সুমি মেয়েটা যখন খাবারের থালাটা হাতে পেয়ে হাসলো, সেটা দেখে আমার মনের ভেতরটা খুব শান্তি লাগছিল। এই তো আমার লক্ষ্মী বোনেরা, মানুষের উপকার করলে ঈশ্বর কখনো আমাদের খালি হাতে ফেরান না। তোরা মন খারাপ করিস না, বাইরে তো বর্ষা এখনো কমেনি। আমি কথা দিচ্ছি, খুব জলদি আবার আমরা জমিয়ে ইলিশ রান্না করব, আর সবাই পেট ভরে খাবো। একদম ঠিক। আর এবার মশলা বাটার দায়িত্বটা আমি তুলিকেই দেব, যাতে আমার ওপর আর কোনো দোষ না আসে। জানো ভাবি, 2 দিন আগে ওই পোস্ত ইলিশের গন্ধটা কিন্তু এখনো আমার নাকে লেগে আছে। তবে আজ আকাশ যেভাবে কালো করে এসেছে, মনে হচ্ছে দুপুরের দিকে আবার জোরে বৃষ্টি নামবে। হ্যাঁ রে, আষাঢ়ের মেঘ একবার ডাকলে সহজে থামতে চায় না। তবে আজকের দিনটা একটু পাতলা খিচুড়ি আর আলু ভাজা দিয়েই সেরে ফেলবো ভাবছি। ঘরের বাকিরা সবাই ডাল ভাতেই রাজি হয়ে যাবে। যা বলেছো ভাবি, রোজ রোজ কি আর স্পেশাল কিছু হয়? আর বর্দা তো আজ বাজারে যাওয়ার সময় বলেই গেল যে নদীর দিকে মাছের আমদানি কম। কে বললো বাজারে মাছের আমদানি কম? এই দেখো, তোমাদের জন্য একদম তাজা কানকো লাল করা এক বিশাল ইলিশ নিয়ে হাজির হয়েছি। ওমা, এত এলাহি কাণ্ড! এত বড় ইলিশ মাছ তুমি এই দুর্যোগের বাজারে কোথায় পেলে? রনি আর শায়ক দেখলে তো লাভ হবে। ওরে বাবা, এ কি কাণ্ড বর্দা! এ তো পুরো রাজকীয় সাইজের ইলিশ মাছ। আজ তাহলে আমাদের সেই অপূর্ণ ইচ্ছেটা পূরণ হতে চলেছে, বলো? হ্যাঁ রে অনন্যা, আজকে আর কোনো পোস্ত বা কাজু বাদাম নয়। আজকে ননদ ভাবির দেখি কেমন আসল সরিষা ইলিশ রান্না করে, দেখি কেমন। বাহ, সর্ষেও চলে এসেছে যখন, তখন আর চিন্তা কি। আজ একদম খাঁটি সর্ষের তেল আর কাঁচা লঙ্কা চিড়ে মাটির হাঁড়িতে ভাপানো ইলিশ সর্ষে হবে। একদম তাই। সেই 2 দিন আগের খিদেকে আজকে একেবারে উসুল করে নিতে হবে। তোমরা ঝটপট তোড়জোড় শুরু করে দাও। একেবারে জমিয়ে দুপুরে আজকে পুরো পরিবার একসাথে বসে তৃপ্তি করে খাবো। আহা, মেঘলা সন্ধ্যের এই চায়ের আড্ডাটার কোনো তুলনা হয় না। বিশেষ করে দুপুরের সেই সর্ষে ইলিশের তৃপ্তিটা এখনো মুখে লেগে আছে। তার বলতে নাকি, মেজবাবু যেভাবে আজ 3 চাকা ইলিশ একাই সাবার করলেন, প্রশংসা তো করতেই হয়। আর আমাদের অরণ্যা দিদির কথা ভাবো, আজ কিন্তু একটা দানা সর্ষেও মেঝেতে পড়েনি, একদম নিখুঁতভাবে মশলা বাটা হয়েছে। তোরা আর পুরনো কথা জেনে আমাকে খেপাস না তো। বড় ভাবি পাশে থাকলে আমার আর কোনো ভয় নেই। সত্যি সুচরিতা যেভাবে পুরো পরিবারটাকে আগলে রাখে আর সবাইকে ভালোবাসায় বেঁধে রাখে, তাতে আমাদের এই ঘরটা যেন এক টুকরো স্বর্গ। ঘরের বউদের সুখ তো পরিবারের সবার, এই একসাথে থাকার মধ্যেই আনন্দ লুকিয়ে থাকে। তোমরা সবাই ভালো থাকলেই আমার সব কষ্ট সার্থক। বাইরে যতই মেঘ ডাকুক আর বৃষ্টি হোক, আমাদের মাটির নিচের এই ছোট্ট পরিবারে সব সময় ভালোবাসার রোদ ঝলমল করে। দুঃখের মেঘ কেটে গিয়ে এখানে রোজই নামে আনন্দের জোয়ার। আর এভাবেই টিকে থাকে আমাদের একান্নবর্তী পরিবারের আসল রূপকথা।